তো মেইন ঘটনায় আমি চলে যাই। মানে ফার্স্টে আমার বাসার কিছু আপনার কি বলে একটু ডেসক্রিপশন দিতে হবে প্লিজ। তো বাসাটা আমার পুরান ঢাকার ইংলিশ রোডে। ওকে। তো আমাদের বাসার মানে উত্তর দক্ষিণ দুদিকে দুটা বারান্দা। তো উত্তর দিকে যেটা মানে ওখানে একটি স্কুল যেটা প্রায় সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে এবং এর পরের সময়গুলোতে পুরো বিল্ডিংটা খালি থাকে, মানে কোনো মানুষ আসা যাওয়া করে না। আর দক্ষিণ দিকে যেটা সেখানে হচ্ছে একটা কনস্ট্রাকশন। যখন আমি ঘটনাটা ফেস করছি যে সময়টাতে 2010 এর জানুয়ারির দিকে, তখন ওইখানে পাশের যে দক্ষিণ দিকে বারান্দাটার সামনে একটা বাসা কনস্ট্রাকশন হচ্ছিল। মানে বাসাটা জাস্ট একটা পুরোনো বাসা ছিল, সেটা ভেঙে কনস্ট্রাকশন করা হচ্ছিল। তো ওইটা নিয়ে একটা ছোট ঘটনা আছে, সেটা আমি শেয়ার করতে চাই। ওকে। তো ওই বাসাটা যখন মানে ভাঙা হচ্ছিল, লেবার যখন ওখানে ছিল, তখন লেবার ওখানে যারা থাকতো রাতে লেবাররা, তখন তারা স্বপ্নে দেখতো যে তারা কি বেদম মারধর করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তোরা এই বাসাটা মানে আর কি ভাঙিস না, মানে কনস্ট্রাকশন কিছু করিস না, মানে চলে যা। তো এগুলো শোনার পরে অনেকগুলো লেবার ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তো তারপরে মানে ওইখানে জাস্ট এখন যেটা হচ্ছে মানে এখানে বিল্ডিং হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়ে গেছে এখন যেটা, মানে ওটা আমি তখনকার ঘটনা বলছি, 2010 জানুয়ারির কথা। তো আর আমাদের বাসার সামনে যেটা সেটা হচ্ছে একটা বাজার, মানে ওখান থেকে জাস্ট রাস্তা দেখা যায়। আর পেছনের দিকে হচ্ছে একটা নর্দমা, যেখানে আপনার কিছু মানে আবর্জনা ফেলা হয়, এরকম একটা জায়গা। আরেকটা কথা বলে রাখি যে এখানে বেশ কিছুদিন আগে একটা লাশ পাওয়া গেছিল, যেখানে খুন করে ওখানে লাশটা ফেলে রাখা হয়েছিল। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে জায়গাটা কিরকম একটা জায়গা হবে, মানে মানুষের আসা যাওয়া নেই এরকম একটা জায়গা। তো এবার আমি আমার ঘটনায় সরাসরি চলে যাই। তো আমার ঘটনাটা ঘটে 2010 এর জানুয়ারির দিকে, যখন আমার বাবা মা কক্সবাজার বেড়াতে যায় এবং পুরো বাসাটাতে আমি একা থাকি। তো আমার বাবা মা বোন সবাই চলে যাওয়ার পরে যখন আমি বাসায় গেলাম একা, মানে বাসায় যখন স্টে করলাম সব তালা লাগিয়ে, মানে উপরের দিকে আমার যে 3 তলার রুমটা ওখানে আমি চলে গেলাম থাকার জন্য। তো টিভি দেখার পরে খাওয়া দাওয়া করার পর ঘুমাতে চলে গেলাম, নর্মালি প্রায় 2টার দিকে ঘুমাতে গেলাম। তো ঘুমাতে কখন ঘুমায় গেলাম সেটা আমার ঠিক খেয়াল নেই আসলে। মানে আমি হঠাৎ আমার যেটা হয় মানে 3টা কি 3:15 দিকে আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ। তারপরে যেটা ঘটে, তারপরে আমি একটু বলে রাখি, কথা আর একটু কিছু বলার আছে, যেটা হচ্ছে যে আমাদের পুরান ঢাকার বাসাগুলো একটু রুমগুলো থেকে অনেক বড় বড়। তো আমরা জাস্ট রুমগুলোকে সেপারেশন করার জন্য একটা পর্দা ইউজ করি, পর্দা দিয়ে দুটা ভাগ করে দিই রুমটা, একটা রুমকেই দুটো ভাগ করা হয়, রুমকে দুটো ভাগ করে দিই। তো আমি যখন ঘুমাতে যাওয়ার সময় মানে সব লাইট তো অবশ্যই অফ করতে হবে, তাই না? তো অফ করার পরে মানে ডিম লাইট যেগুলো, মানে ওই যে কালারেবল যে বিভিন্ন কালারের হয়, তো ওই লাইটটা অন করে, মানে গ্রিন ছিল লাইটটা অন করে ঘুমাতে যাই। তো ঘুম আমার 3টা 3:15 দিকে ঘুম ভেঙে যায়, মানে হঠাৎই কোনো কারণ ছাড়া, কোনো শব্দ নাই কিছু নেই, হঠাৎ ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে আমি যেটা দেখি যে অনেক শীতের রাত, মানে ল্যাম্প দিয়ে ঘুমিয়েছিলাম, মানে যখন মানে ল্যাম্পটা সরাই আমি, তো আমার চোখে ভাসে যে ওই পাশে যে পর্দাটা ছিল পাশের রুমটাতে মানে গ্রিন লাইটটা রেড লাইটে পরিণত হয়ে গেছে। তো এটা দেখার পর আমি খুবই বেশি ভয় পেয়ে যাই যে আমি নিজের হাতে গ্রিন একটা লাইট চালিয়ে ঘুমাচ্ছিলাম, তো এখন দেখেছি সেটা রেড হয়ে গেছে। তো এটা দেখার পর আমি ভীষণ ভয় পেয়ে যাই। তো আমি মানে মনে করি যে হয়তো ঘুমের ভানে মানে আমি দেখতেছি বা স্বপ্নে দেখতেছি, বাট আমি স্টিল সেটা স্বপ্নে দেখছিলাম না, সেটা যে একটা ইনসিডেন্ট ছিল, মানে সরাসরি হচ্ছিল। তারপর আমি চিন্তা করলাম যে না ঠিক আছে আমি ঘুমিয়ে থাকি, মানে কিছুক্ষণ জাস্ট মানে ঘুমের ভান ধরে শুয়ে থাকি, মানে নর্মালি ঘুমায় থাকি, মানে আর জাগবো না। তো তারপরে যখন মানে ঘুমাতে গেলাম, মানে আমার ঘুম আসতেছিল না, প্রায় 5 মিনিট ওয়েট করার পরে আমার কৌতূহল হয়েছিল যে লাইটটা কেন আসলে রেড হলো। তারপর আমি আবার সেটা আমি লাইটটা দেখলাম। লাইটটা প্রথমে কি কালার ছিল বললেন? প্রথমে যখন আমি অন করেছিলাম তখন ছিল গ্রিন। ওকে। তারপরে দেখছিলাম রেড হয়ে গেছিল। তারপরে থার্ড টাইম যখন আমি সেটা কৌতূহলবশত দেখতে গেলাম, তখন দেখি যে সেটা ইয়েলো কালার হয়ে গেছে। তখন সেটা দেখার পর আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, মানে কোনো কারণ নেই কিছু নেই, শুধু লাইটগুলোর কালার চেঞ্জ হচ্ছে, সামথিং ইজ রং। মানে তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং যেটা করি যে আমার শাউট করার কোনো ব্যবস্থা নেই, মানে আমি যদি কার সাথে কন্ট্যাক্ট করবো, মানে কমিউনিকেশনের কোনো ব্যবস্থা নেই, পাশে যেহেতু একটা খালি বিল্ডিং প্লাস একটা কনস্ট্রাকশন হচ্ছে। তো আমি কি করলাম যে আর বাসা থেকে যদি বের হতে চাই তার সেটারও ব্যবস্থা আছে, কিন্তু সেটা মানে অনেকগুলো তালা খুলে তারপর বের হতে হবে, প্রায় 3 তালা থেকে অনেকগুলো গেট খুলে। তো আমি চিন্তা করলাম যে আমি ভান ধরে মানে কিছু না দেখার ভান করে শুয়ে থাকি। তো আমি নর্মালি জাস্ট মানে চাদরটা উপরে দিয়ে শুয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে যেটা হলো সেটা ছিল খুবই ভয়ানক একটা ব্যাপার। কিছুক্ষণ পরে মানে আমি যে সোফাটায় ঘুমিয়েছিলাম তার ঠিক মানে পিছন দিকে ছিল একটা বারান্দার গেট। তো গেটটাতে হঠাৎ করে মানে একটা নক শুরু হয়ে গেল, মানে কেউ গেটটাতে মানে ধাক্কা দিচ্ছে, এরকম একটা মানে নক করলে যেরকম একটা শব্দ শোনা যায় সেরকম একটা শব্দ আমি কানে আসলো। তারপরে বেশ কিছুক্ষণ না প্রায় 2 মিনিট হবে, তারপরে একটা সফট একটা ভয়েস আমি শুনতে পেলাম যে ভাইয়া গেটটা খুলো, এবং সেটা আমি পরে আবিষ্কার করলাম যে সেটা আমার বোনের ভয়েস। তখন সেটা শোনার পরে আমি প্রচন্ড আরো বেশি ভয় পেয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। আমি তাদেরকে 11টার দিকে বাসে উঠিয়ে বাসায় আসি, সে কিভাবে আসবে সেটা তো আসা কোনোভাবেই সম্ভব না। আর যদিও আসে মেইন গেটে নক করবে, আমাকে ফোন করবে, বারান্দায় আসার তো কোনো কথাই নেই। একদম ডেফিনেটলি। তো
প্রচন্ড ভয় পেয়ে যাই, মানে বাইরে বের হওয়ার সিস্টেম নাই। তো আমি চিন্তা করলাম যে আমি রেসপন্স করবো না কোনো, জাস্ট ওখানে পড়ে থাকি আর কি, পড়ে থাকি, যাতে কোনো আর কি কোনো রেসপন্স না করে শুয়ে থাকি, কোনো শব্দও করবো না, কিছু করবো না, জাস্ট ফজরের আজানটা যাতে পার হয়ে যায় এই জন্য ওয়েট করতেছিলাম। তো নর্মালি আমি প্রায় আধা ঘন্টা, প্রায় 40 মিনিট এভাবে করে অনেক কষ্টে, মানে তখন মোটামুটি কয়টা বাজে রাত? তখন প্রায় 4:45টার মতো বেজে গেছে, 4:45-4টা বাজে। আর শীতের দিনে তো ফজরের সময়টা একটু তাড়াতাড়ি আসে। তো আমি জাস্ট আর কি ওইভাবে চাদরটা দিয়ে আর কিছু দেখার চেষ্টা করলাম না, কি লাইট জ্বলতেছে এগুলো কিছু দেখলাম না, জাস্ট নর্মালি শুয়ে থাকার চেষ্টা করলাম। আর আয়াতুল কুরসি সূরাটা আমি পড়ার চেষ্টা করলাম আস্তে আস্তে মনের ভিতরে। তো এভাবে করে প্রায় অনেকগুলো সময় কেটে গেল। তারপরে ফজর আজান দিল, তারপরে সবকিছু নর্মাল হয়ে গেল। মানে তখন আমার ভিতরে সাহসটা আসছে, কারণ আমি শুনেছি যে মানে ফজর আজান দেওয়ার পরে মানে ম্যাক্সিমাম যে খারাপ জিনিসগুলো চলে যায়। রাইট। তো এই জন্য আমি মানে ফজর আজানটা যখন শেষ হয়ে গেল, হালকা দিনের আলো আসতেছিল, তারপর আমি ওখান থেকে উঠে মানে সবগুলো লাইট অন করলাম বাসার। এবং তখন যেটা দেখলাম যে আসলে লাইটটা তখন গ্রিনই জ্বলতেছিল, মানে সবুজই ছিল, মানে তখন দেখছেন যে একদম যে কালারের লাইট ছিল সেই কালারের লাইটই তখন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপরে আমি নর্মালি যেটা দেখলাম যে সবই ওকে, কোনো সমস্যা নেই। তারপরে আমি সকালে বাবা মাকে ফোন করলাম, ওনারাও সেফলি ভাবে চলে গেছে, তো সেখানে কোনো প্রবলেম হয় না। বাবা মাকে আমি কথাটা আর কি জানাইনি, যেহেতু তারা ঘুরতে গেছে, বলাটা ঠিক হবে না। তো এরপরে যেটা হলো যে আমি চিন্তা করলাম যে এভাবে তো মানে স্টে করা যাইতেছে না, মানে আমাকে আরো 2 থেকে 3 দিন এভাবে স্টে করতে হবে। মানে কি হতে পারে বলা তো যায় না, আজকে রাতে এটা হচ্ছে, এখন কালকে তো হইতেও পারে আর নাও হতে পারে। তো এই জন্য আমি যেটা চিন্তা করলাম যে আমার 2জন ফ্রেন্ড আছে যারা নারায়ণগঞ্জে স্টে করে, ওদেরকে ফোন করলাম। তো ওদেরকে ফোন করে বললাম যে তোরা বাসায় চলে আয়, মানে আমার বাসায় 2-1 দিন থেকে যা। এবং ওদেরকে আমি আমার ঘটনাগুলোও শেয়ার করলাম, বাট ওরা কোনো কথাই আমার বিশ্বাস করলো না। আচ্ছা, আপনি যে ফ্রেন্ডকে ডেকেছিলেন সেই ফ্রেন্ড তো এখন স্টুডিওতে আছে, তার সাথে আমরা একটু কথা বলি। দুজনেই আছে, আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ লিসনার্স, আমি ফুয়াদ বলছি, আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ এর বিজনেস করি। তো ফারহান যে কথা আমাকে মানে এসেছেন, ইনফ্যাক্ট আপনি ঢাকাতে না, আপনি এসেছেন নারায়ণগঞ্জ থেকে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তো নারায়ণগঞ্জ থেকে আসছি। তো ও আমার সঙ্গে ফারহান যে কথাটা মানে শেয়ার করছিল সেটা হলো যে দোস্ত তোরা চলে আয়, আমি তো বাসায় একা, তো এরকম লাইটের কালার চেঞ্জ হয়ে যায়, পিছন থেকে আমার বোন নক করে, তো এটা খুব একটা উইয়ার্ড ব্যাপার, প্লিজ আমি খুব ভয় পাইতেছি, এত বড় 3 তলা বাড়িতে আমি একা, কি না কি ঘটে, তোরা চলে আয়। তো আমার মনে হলো যে শালা তুমি তো মিথ্যা কথা বলতেছো, তুমি ফান করতেছো, এরকম ফান করার কি মানে আছে, চলে আসবো, অনেকদিন তোর সাথে দেখা হয় না, তো আসমো, স্টে করবো, কোনো সমস্যা নাই। তো দেন আমি বললাম যে এই ফান বন্ধ কর, চলে আসতেছি, ওকে। তো 5টা নাগাদ আমরা চলে আসবো। তো ওদের বাসায় আমরা 5টা না 5:30টার দিকে গিয়ে বসলাম। তো দেখলাম ও বসে আছে চুপ করে, সব দরজা জানালা খোলা। তো আমি চিন্তা করলাম যে আপনারা প্রথমে ব্যাপারটা একদম বিশ্বাসই করেন না, না না, এটা তো ফান, আমি তো মনে করছি ও জোকস করতেছে বা আমাদের সঙ্গে মজা করতেছে, ওর আব্বু আম্মু চলে গেছে, তো এটার মানে একটা বেনিফিট নিয়ে যাচ্ছে যে একটু ফান করবে। তো আমি গেলাম যে তুই দরজা এখনো খোলা রাখছোস, তো মশা ঢুকবে, এত সন্ধ্যা আমার ভীষণ ভয় লাগতেছে। তো মনে করলাম এটা ফানের একটা অংশ। তো আমি তেমন তোয়াক্কা করলাম, বললাম যে দরজা জানলা সব ব্লক কর বাবা, চল বাইরে গিয়া কিছু খাই আসি, চল প্লিজ একটু চাটা খাই, খালাম্মা খালু যান নাই বাসায়, কে চা বানাও। তো এটা বলে ও লক করলো, জনে আমি বেরোলাম রীতিমতো। তো বেরিয়ে রাস্তার মধ্যে গিয়ে আমরা আড্ডা মারলাম, চাটা খাইলাম। তারপর রাত্রে যেহেতু খালাম্মা খালুজান বাসায় নাই, সেহেতু আমরা মানে রাত্রের ডিনারটা সেরেই বাসায় আসলাম। আস্তে আস্তে 11টা বাজে গেল। তো 11টা যখন বাজছে, তখন আমি যখন বাসা থেকে আসি, তো আসার পথে আমি 2টা ডিভিডি নিয়ে আসছি, যে আমার মুভি দেখার আবার শখ, ওদের বাড়িতে বিশাল পর্দার টিভি। তো আমি চিন্তা করলাম যে মানে আমি ছবিগুলো মুভিগুলো দেখি, আর 3 ফ্রেন্ড এতদিন পরে একত্র হয়েছি, একটু মজা করি। তো আমরা ছবি দেখতে দেখতে প্রায় 2টা বাজে। ওকে, হ্যাঁ। তো 2টার দিকে খুব টায়ার্ড ছিলাম, তো চিন্তা করলাম যে আর রাত্র না জাগি, তো সকাল সকাল উঠা একটু হাঁটতে বেরোম, তো ঘুমায় পড়ি। তো সবাই টায়ার্ড, ওয়াশরুমে গেল সবাই, একের পর এক সবাই হাত মুখ ধুয়া তো চলে আসলো। তো ফারহানে বললাম, ফারহান তো তোর যে মানে গেস্ট রুম, তো আমরা গেস্ট রুমে স্টে করি, আর তুই তোর রুমে ঘুমায় পড়। ওকে। তো ও কোনো কিছুতেই মানে মানতেছিল না, যে প্লিজ তোদের আনার কি মানে, আমি খুব ভয় পাইতেছি, তোরা ফান করতেছ, আমি তখনও মনে করতেছি যে ফান করতেছি। তো আমি বললাম যে না, আমি দোস্ত আমি কেউ সাথে আটাটি করে থাকতে পারি না, প্লিজ আমি একটু খুদখুদের স্বভাবের, আমি থাকতে পারবো। ও অনেক রিকোয়েস্ট করলো, আচ্ছা যা, তো শীতের দিন তো আটাটি করে এক ল্যাব শেয়ার করেই ঘুমানো যাবে, কোনো সমস্যা নাই। তো সো ঘুমাই বললাম, ওরা তো বেদম ঘুম, পড়েই ঘুম, তো আমি তো খুদখুদের স্বভাবের, পাশ ওপাশ ঘুম আসে না। তো এক টাইমে এজ ইট ইজ মানে আমি ঘুমাই গেলাম, সো টায়ার্ড। তো ঘুমাই যাওয়ার পরে যা ঘটলো যে 3টা কি 3:30 মানে সেম টাইম ওর মতো। তো আমার ভীষণ অস্থির লাগতেছিল ঘুমের মধ্যে। তো আমি ঘুমের মধ্যে বুঝতেছিলাম আমি ভীষণ ঘুমাইতেছি।
তো ঘুম ভেঙে গেল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, উঠা দেখি যে আমার শরীর একদম চুপচুপা ভিজা। আচ্ছা, তো আমি চিন্তা করলাম এত ঘামানোর একটা জিনিস আমি এখানে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারও তো মনে হয় ঠিক ওইরকম সময় ঘুম ভেঙেছিল সেদিন। হ্যাঁ হ্যাঁ, আমারও প্রায় 3:15 মানে এরকম একটা সময় ঘুম ভেঙেছে। এবং আপনারও ঠিক ওই একই সময়ে ঘুম ভেঙেছিল, দ্যাট মিনস হচ্ছে যে একই সময়ে মানে ওই 3টা থেকে বাসায়। 3:30টার মধ্যে। হ্যাঁ, যেটা আমি ডিসকভার করেছি যে জি, জি। পরে আপনাদের যে ফ্রেন্ড তিনিও গল্প বলবেন, তারও ঘটনা হচ্ছে যে ওই জি, জি। একই সময় তারও ঘুম ভেঙে হ্যাঁ, যায়। তো ওই বাসাটায় ওই নির্দিষ্ট ওই সময়টায় ঘুম ভেঙে যায়। হ্যাঁ। ওকে, তারপর? তো দেন মানে আমি তো উঠা বসি, তো দেখলাম যে মানে এরকম পরিমাণে ঘামাইতেছি যে মানে এটা মানে অবাক করার মতো, যে এত আচ্ছা। প্রচন্ড শীতে, আর মিডনাইটে জানুয়ারিতে যেহেতু প্রচন্ড শীত, আর মিডনাইটে তো আরো শীত বেড়ে যায়। তো আমি মানে ভাবতেছিলাম যে এটা কি হইতেছে। তো চিন্তা করলাম যাক, ও ফান করতেছে, তো এটা কিছু না, এরকম হইতেই পারে, যেহেতু আমি আরেকজনের ঘরে এসে থাকছি বা এরকম জায়গা চেঞ্জ হয়েছে, হইতেই পারে। তো এটা ভাইবা আমি চিন্তা করলাম যে না থাক, হাত মুখে একটু পানি দিয়ে আসি, তো একটু ভালো লাগবো, ফ্রেশ লাগবো, তো ঘুমটা ভালো আসবো। তো আমি চিন্তা করলাম যে ওদের ওয়াশরুমে চলে গিয়ে হাত মুখে পানি দিই। আচ্ছা। তো লিসেনার বলে রাখা ভালো যে ওদের কমন ওয়াশরুমটা হলো বারান্দার কর্নারে, মানে বারান্দার মধ্যে, আগের পুরাতন বাসা তো বারান্দার মধ্যেই যে কমন ওয়াশরুমটা। তো ওই ওয়াশরুমে যেতে হলে ওই বারান্দাটা ক্রস করে মানে বারান্দার উপর দিয়ে হাইটা যাইতে হয়। তো আমি রীতিমতো তো একটা মানে আননোন প্লেস, রাত্রিবেলা মানে কোনো কিছু চিনি না, রুমের প্লেস চিনি না, তো রুমে মানে ডিম লাইট জ্বালানো থাকে ওদের প্রতি রুমে। তো ডিম লাইটের আলোটা কেমন যেন আফসা আফসা লাগতেছে। তো চিন্তা করলাম যে আমার মোবাইলটা আছে, মোবাইলের টর্চটা অন করি, অন করে একটু সামনের দিকে আগাই গিয়ে মানে ওয়াশরুমে গিয়ে মানে করে আসি। তো দেন আমি আগাইতেছি, তো যখনই মানে বারান্দার মানে দরজাতে আমি পাড়া দিলাম, তখন দেখলাম যে ওর আব্বু, ফান্নানের আব্বুর যে রকিং চেয়ারটা সেটা দুলতেছে। তো আমি চিন্তা করলাম যে দুলতেই পারে, বাতাসে হয়তো বা দুলছে, বা কোনো কিছু বিড়াল টিড়াল কিছু লাগতে পারে, ওইটার ধাক্কাতেও মানে নড়তে পারে। তো এটা ভাইবা আমি চিন্তা করলাম যে না, এটা ভাবতে ভাবতে কয়েক সেকেন্ড হয়ে গেছে যে মানে এটা দুলতে পারে, যে কোনো কারণে দুলতে পারে। তো এটা ভাবতে ভাবতে আমি ওয়াশরুমে অনেক কাছে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আবার কেন যেন মানে কৌতূহলবশত মানে আমি চিন্তা করলাম যে না, এটা দেখতে হবে আসলে এটা কি, মানে কোনো বিড়ালের ধাক্কা না বাতাস, চতুর্দিকে মানে তাকাইলাম, দৃষ্টি করলাম, কিন্তু দেখলাম যে না, বাতাস তো না, তো কি এটা। তো আবার চিন্তা করলাম যে কি ও কি বলছে এটাই কি ঠিক কিনা। তো আবার চিন্তা করলাম না, ও ফান করছে, শালা মজা করছে। তো গেলাম আমি ওইখানে থাকাই, যেটা মানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যে অনুভূতিটা হলো, মানে এটা এখন যে মানে এখন আমি মনে করতে চাই না যে মানে ওইটা আমি কি দেখলাম। মানে আমি একদম মানে বরফ হয়ে গেছি, ফ্রিজ হয়ে গেছি, যে মানে কি ওই রকিং চেয়ারটার উপরে একটা মানুষের আকৃতির, চেহারার আকৃতির, শুধু মানে গলা থেকে কাটা, শুধু মাথা একটা, কিন্তু মানুষের আদলের মানুষ না, মানে ওটা বর্ণনা করতে পারতেছি না। মানুষটাকে যদি চোয়াল থেকে ধরে রাবারের মতো নিচের দিকে টাইনা নামায়, অনেকখানি নামায় আসলে মানে যেই আকৃতিটা ধারণ করবে, আর চোখের হোলটা কালো কিন্তু চোখ নাই, ওইটা দেখে আমি সেন্সলেস হইতেছিলাম না, মানে মানুষ অতি ভয়ে পাথর হয়ে যায় না, একদম শক, মানে আমার ওই রকম অবস্থা। তো মানে আমি চিৎকার করা শুরু করলাম হাউতমাউ, মানে ছোট বাচ্চাদের মধ্যে, মা আমাকে বাঁচাও বাঁচাও, মা ও মা ও মা, এরকম মানে কয়েকবার চিৎকার, প্রচন্ড চিৎকারের পরে ওদের ঘুম ভেঙে যায়। ওরা এই অন্ধকারের মধ্যেই রুমের মধ্যে মনে করেন কখনো চেয়ারের সঙ্গে বাড়ি গেছে, কখনো টেবিলের সঙ্গে, ওরা দৌড়ে হুড়মুড় করে আসছে, লাইট জ্বালারও কোনো মানে টাইম পাইনি। তো ফারনান আয়েশা বলতেছে, কিরে দোস্ত কি হয়েছে, তুই এরকম হাউতমাউ আমার ঝাঁকাইতেছে, আমি তো স্ট্রেচের মধ্যে হয়ে গেছি। তো ও বলল যে কি হয়েছে, আমি বললাম যে আমি বলতে পারতেছিলাম না, আমি একটু পাথরের মতো হয়ে গেছি। তো বলতেছে এখানে বলিস না, চল রুমে চল। রুমে গিয়ে লাইটটা অন করলো, কিন্তু ওই দিকে আরেকটা মজার ব্যাপার হলো যে জনি ও হাসতেছিল, আর শালা তোরা কি আমারে কি মানে বোকা বানাইতেছস, দুইজনে মিলা চুক্তি করে কি আমারে মানে মানে পুলিশ বানাবি নাকি? হ্যাঁ, আমি বললাম দেখ আমার এই অবস্থা, তুই কি তখনও মানে বুঝোস না যে আমার কি অবস্থা? ও তবু হাসতেছে। তো আমি ঘামাইতেছি, ফারনানের এই ব্যাপারটা বুঝতে পারছে। ফারনান আমি যাতে না ভয় পাই, ও তো ফেস করছে, তো ও কিছু বললো না, ও গামছা নিয়ে এসে আমার শরীর মুছাই দিতেছে পানি দিয়ে। তো এর মধ্যে অলরেডি আমি 2বার বমি করলাম, তো ও পানি টানি খাওয়ালেও, অ্যাবোমিন ট্যাবলেট ছিল ওটা খাওয়ালেও বমি। তো এরপরে জনি দেখলাম একটু হাসিটা বন্ধ হয়েছে, সিরিয়াস যে না, বিশ্বাস না করলে মনে করছে যে ওই যে এটা হ্যালুসিনেশন হইতে পারে, যে তুই ওর কথার মানে অনুযায়ী তুই নিশ্চয়ই এটা ভাইবা নিজের কল্পনা থেকে এরকম হয়েছে। তো দেন ঠিক হইলাম। তো এরপরে যেটা সবচেয়ে মানে বড় মজার ঘটনা, যে মানে যে এটা বিশ্বাস করলো না, তো থার্ড দিন আমরা মানে এটা তো হলো ফার্স্ট দিন হয়েছে মানে ইসের সাথে, ফারনানের সাথে, সেকেন্ড দিন হয়েছে আমার সাথে এই জিনিসটা, তো থার্ড দিন গ্যাপ
কোনো কিছু হয়নি। আমরা এরকম গেছি, বাড়ি থেকে ডিনার। আচ্ছা, এইখানে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনাদের বাসায় আসলে এরকম ঘটনা কি এর আগে কেউ ফেস করেছে বা এরকম ধরনের কোনো ঝামেলা আছে বলে শুনেছিলেন কখনো? হ্যাঁ, এটা আমি বলবো যে মানে আমার দাদা দাদি যখন ছিলেন বাসায়, তখন দাদু বলতো যে এরকম কিছু ঘটনা, মানে খারাপ কিছু জিন মানে আমাদের বাসায় আছে। আর যারা সার্ভেন্টরা ছিল তারা তো উঠানে স্টে করতো, মানে উঠানে থাকতো, মানে কি বাসাটা তো বড়, মানে অনেক উঠানে থাকতো সার্ভেন্টরা। তো তারা নাকি মাঝে মাঝে দেখতো যে আমার দাদুর মতো ঠিক সেম চেহারার মানুষ, মানে ওনাদের যে টয়লেট সেখানে যাচ্ছে। আচ্ছা, আমার দাদু তো ওনাদের টয়লেটে যাবে না, যাবে ভিতরের টয়লেটে, তাই না, রাতে 2টার দিকে। তো ওনারা দেখতো যে টয়লেটে গেছে এরকম, তারপর দেখে যে টয়লেট থেকে আবার একটা ম্যান হোল ছিল, ওইখানে ঢুকে গেছে। এইসব আজব আজব জিনিস দেখতো। এটা আগে থেকে? হ্যাঁ, আগে থেকে। তো এরকম কিছু কিছু ঘটনা মানে দাদুর কাছ থেকে শুনেছি, কিন্তু কখনো আমি এক্সপিরিয়েন্স করিনি। আচ্ছা, মানে ওই বাসা নিয়ে তার মানে আগে থেকে মোটামুটি কথাবার্তা এরকম হয়েছে, কিন্তু আপনাদের ফ্যামিলির কেউ ওভাবে ফেস করেননি? প্রথম হচ্ছে আমি ফেস করেছি। হ্যাঁ, আপনি প্রথমে ফেস করেছেন। অল রাইট। সো থার্ড যে ঘটনাটা ঘটেছিল সেই ফ্রেন্ডটার নামটা একটু বলবেন কি? সেই ফ্রেন্ডটার নাম হচ্ছে জনি। তো জনি মানে খুব, সেই ঘটনাটা ওরা একটু বেশি ভয়ানক, মানে আমাদের থেকে বেশি ভয়ানক। তো সেটা মানে যদি শেয়ার করে সেটা ভালো হবে। ওকে। বিলিভ করতেছিল না যে যে মানে সবচেয়ে ফান ভাবে নিছে, মানে ওই সবচেয়ে উইয়ার্ড জিনিসটা ফেস করছে। আচ্ছা, শুনি তো আপনার ঘটনাটা একটু বলবেন জনি। লিসেনার্স, আমি জনি, আমি ঢাকা সিটি কলেজ বিবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আমি নারায়ণগঞ্জ নাগবাড়ি থাকি। তো ফারহান আর ফুয়াদ আমার সাথে যে ব্যাপারগুলা, ওদের সাথে যে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করছে, তো সেগুলো আমার কাছে টোটালি ফলস মনে হয়েছে বা ফান মনে হয়েছে। তো যাই হোক, তো ওর পরে যে 3 দিন বাকি যে ডেটা ছিল, ওই দিন কিছুই হয়নি। তো নেক্সট ডে, থার্ড ডে তে তো আমরা 3 জনই আগের মতো বিকালে বের হয়ে গেলাম। বিকালে বের হয়ে যাওয়ার পরে ঘুরে টুরে আপনার রাতে আসলাম। তো রাতে আসার পর তখন প্রায় 12টা থেকে 12:30 বাজে। তখন আমরা ডিনার করে একবার এসেছি। তো তারপর আমরা যেহেতু সবাই বাইরে থেকে এসেছি, তো সেই ক্ষেত্রে আমাদের সবাই খুব টায়ার্ড। সেই ক্ষেত্রে আমরা সবাই তাড়াতাড়ি খুব ঘুমিয়ে পড়লাম, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে যাওয়ার পর প্রায় মিডনাইটের মধ্যে যে আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে। আচ্ছা, তো হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার পর একই সময় যে সময় সবার ঘুম ভাঙে সেই সময় ভেঙেছে? একই সময়। আচ্ছা, 3টা থেকে 3:15 হবে তখন। তো তখন আমি ফ্রেশ রুমে গেলাম, ওয়াশরুমে ফ্রেশ হয়ে বের হলাম। আমি যখন বারান্দার রুমটা যখন ক্লোজ করলাম, যখন আমার বেডরুমে ঢুকতেছিলাম, তখন ঢোকার সময় আমি যে জিনিসটা দেখলাম, যে আমি যেখানে শুয়েছিলাম, ওদের পাশে যে আমি শুয়েছিলাম, তো আমার যেই গ্যাপিং জায়গায়, যে গ্যাপটা ছিল, ওইখানে অন্য একটা মানুষ শুয়ে আছে, সে টোটালি আমার মতো দেখতে। আচ্ছা, টোটালি আমার মতো, আমি যে ড্রেস আপ করা ছিল বা আমার স্ট্রাকচারটা যেমন ছিল, টোটালি তেমন। আচ্ছা। তো তারপর আমি তখন আরেকটু ক্লিয়ারলি তখন ওটা দেখে আমি এমনি খুব ভীত, খুবই ভয় পেয়েছি। তো তারপর আমি এইটা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য যে ব্যাপারটা কি, তো যেহেতু ওইখানে দিন লাইট জ্বালানো ছিল, দিন লাইটে আলো তো স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তো আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি একটু সামনে আগালাম। সামনে আগে যেটা আমি ফেস করলাম সেটা হচ্ছে অনেকটা এমন, যে আমার মতো যে সেটা শুয়ে ছিল আর কি, লোকটা আর কি, আমি ওইখানে দেখতেছি যে আমি ওইখানে শুয়ে আছি, বাট ওইখানে যদি আমি শুয়ে থাকি তাহলে আমি কে? মানে আপনি আপনার নিজেকেই দুইটা দেখছেন, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমি একটু আগানোর পর যেটা দেখলাম যে সে উপর হয়ে শুয়ে ছিল। তো দেন তার ঘাড়টা হঠাৎ আর কি আস্তে 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 আমার দিকে মুভ করলো। আচ্ছা, আমার দিকে মুভ করলো। তো হঠাৎ করে সে চোখ খুলে আমার দিকে তাকালো। তো আমি যেটা দেখলাম যে সে, তার চোখে কিছুই নাই, ফুলি ডার্ক, একেবারে ডার্ক। তো এই ব্যাপারটা দেখে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। তারপরে কি হয় সেটা ওরে ভালো বলতে পারবে। কি হয়েছিল একটু বলবেন? তারপরে মানে ও সেন্সলেস হয়ে যায়। তারপর আমি আর ফুয়াদ যেটা করলাম, মানে ওকে খুব জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম। ও ফিরলো, নর্মালি সব ঠিক হলো, মানে খুব ভয় পেয়ে গেল। তারপর আমাদের কাহিনীটা বললো, আমি তো যথারীতি বিশ্বাস করলাম। তারপরে আর কি ফুয়াদও বিশ্বাস করলো। তারপরে যেটা হচ্ছে যে মানে ওর খুব জ্বর আসা শুরু করলো, মানে খুব জ্বর, গা গরম হয়ে গেছে অনেক, এবং খুব ভয় পাচ্ছে। আর এর পরের দিন যেটা, আমার বাবা মায়ের পরের দিন এসে পড়ছে। তো আমার আব্বু যেটা, মানে উনি বললেন যে আপনার বাবাকে আপনি ঘটনা বলেছেন? হ্যাঁ, বাসা আসার পর আমি শেয়ার করছি এটা। তো বাবা বললো যে এরকম তো হওয়ার কথা না, মানে বাবা জিনিসটা অতটা মানে অ্যাভয়েড করে গেল ব্যাপারটা। তারপর বললো যে ওরা যেহেতু এত দূর থেকে আসছে এবং অসুস্থ হয়ে গেছে, ওদেরকে যেতে বলো না, ওরা বাসায় থাক, মানে আমি তোমাদেরকে মিরপুরে একটা হুজুরির ঠিকানা দিই, তোমরা সেখানে যাও। নিয়ে গেছে। আচ্ছা, তুমি আচ্ছা, তারপরে কি হলো? সেটা হলো ভাইয়া, যে মানে আমাদের তো মানে
আঙ্কেল মানে ছাড়তে চাইছিল না, যে এটা রেসপন্সিবিলিটি তো আমাদের এখন। ওটা তো বুঝলাম, হুজুরের কাছে যে তারপর তো হুজুরের কাছে নিয়ে গেল, তো হুজুর বলল অনেকক্ষণ আমাদের ধরলো, আমার টাচ করলো, জনিরে টাচ করলো, টাচ করে একটু চুপ করে থাকলো, চুপ করে বললো যে তোমাদের বাসা এই এই স্থানে। তো আমি তো অবাক হলাম যে এইরকম মানে বর্ণনা উনি হুবহু দিয়ে ফেলতেছে ওদের বাড়ি, মানে ফার্নান্দের বাড়ি। তো বললো তোমাদের মানে কিছু না, তো ওইরকম কিছু না, আমাদের কাছে বলতে ছিল না, আঙ্কেলের কাছে বললো আমাদের বের করে দিতে। আচ্ছা, তো আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগছে যে মানে হুজুর বললো যে মানে তোমাদের গলায় তাবিজ পড়তে, তো আমরা বললাম যে অড লাগে না একটা ইয়াং পোলা গলার মধ্যে তাবিজ ঘুরায় ঘুরমু। তো চিন্তা করলাম যে যেই ভয় পাইছি, এটা যদি তাবিজ দেওয়া যায় তো এটা করবো। আর উনি বললো যে 1 মাস আমাদের তাবিজটা গলায় রাখতে হবে, আজকে থেকে 1 মাস। আচ্ছা। তো 1 মাস পরে খুলে ফেললে কোনো সমস্যা হইব না। আর ওদের বাসার জন্য 4টা তাবিজ দিল, তো আচ্ছা। 4টা কোনায় 4টা দেওয়ার পরে ইনশাল্লাহ এখন পর্যন্ত মানে কোনো সমস্যা নাই, আমাদের সাথে মানে- তেমন উইয়ার্ড কোনো ঘটনা ঘটে না। মানে আমাদের উনি হুজুর যেটা করলেন যে মানে কিছু আরবিতে লেখা, মানে কিছু কাগজে লিখে লাল কালিতে লিখে মানে বলো যে দরজা জানানা, বাসার বিভিন্ন দরজা জানানা যেখানে আছে সেখানে সেটা আর কি টেপ দিয়ে লাগাই দিতে। তো সেটা করে দিলাম, তারপরে থেকে আর তেমন প্রবলেম, বাসা বন্ধ যেটাকে বলে, মানে পুরো বাসাটা বন্ধ করে দেওয়া হয় Okay. মানে এটা করার পরে। Okay. তারপরে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। তবে মাঝে মাঝে আমি যখন রাতে ঘুমাই তখন মানে কিছু শব্দ শুনতে পাই, মানে আমাদের যে ছাদে টুকটাক শব্দ, মানে মানে উইয়ার্ড কিছু শব্দ যেগুলো আর কি ফ্যামিলিয়ার না আমাদের সাথে। তো এরকম কিছু শব্দ শুনতে পাই, এগুলোই ঘটে মাঝে মধ্যে তেমন। আর মাঝে মাঝে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখি, এটা হচ্ছে মেইন। মানে এমনি আর তেমন কোনো প্রবলেম ফেস করিনি এখন। থেকে আরো হইতেছে। ওকে, হাই লিসেনার্স, আমি ফুয়াদ, নারায়ণগঞ্জ থেকে আসছি। তো আমার যে ঘটনাটা সেটা হলো মানে এই 3-4 মাস আগের ঘটনা। তো সন্ধ্যাবেলা আমি আমার মানে দোকানে যাব, বাসা থেকে লাঞ্চ করে বাসায় ছিলাম, তো দোকানে যাব। তো এই সময় আমার বন্ধু সজীব ফোন দিল, কিরে তোর কি বাইক নিয়ে বের হইছস, চল একটু ঘুরে আসি, তোর তো দোকানের লোক আছে, তো একটু ঘুরে আসি পদ্মার পাড় থেকে। তো তখন মেবি বাজে প্রায় 5:30-6টা। তো 6টা আমি চিন্তা করলাম যে এত মানে সন্ধ্যা করে যাওয়ার কোনো মানেই নেই এটা। আর ওইখানে নাকি মানে খুব মানুষজন খুন করে ফালায় রাখে সন্ধ্যার পরে। তো চিন্তা করলাম এত উইয়ার্ড জায়গাতে যাওয়ার, পদ্মার পারে সে মাওয়া দিয়ে এত ভিতরে, আর আমরা যাবো হলো মুক্তারপুর ব্রিজ দিয়া। তো চিন্তা করলাম ওইখান দিয়ে আরেকটু সময়টা বেশি লাগে। তো ও বলতেছে যে মানে এটা খুব এক্সাইটেড হইব, চল একটু চল দোস্ত চল প্লিজ, তুই তো এখন দোকান মানে ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাদের সময়ই দিস না, তো চল যাই। তো আমি কোনো মতে রাজি হইতেছিলাম না। তো এক পর্যায়ে গিয়ে আমরা মূল ঘটনাটা শুনবো, যেহেতু আমাদের সময় খুব কম। সেটা হলো যে আমরা রওনা করলাম 6টার দিকে। তো ওর বাইক, ও বললো যে তুই ড্রাইভ কর, আমি বললাম না আমি ড্রাইভ করবো না, তুই ড্রাইভ কর। তো আমি সজীব জনি 3 জন এক বাইকের মধ্যে তো যাইতেছি। হঠাৎ মানে আপনার 10-15 মিনিটের রাস্তা যাওয়ার পরে আমাদের মানে ইটা নষ্ট হয়ে যায়, হর্নটা নষ্ট হয়ে যায়। কিন্তু হর্নটা ও চেঞ্জ করছে 1 সপ্তাহ হয়নি। তো আরেকটু সামনে যাওয়ার পরে ক্লাসের তারটা ছিঁড়ে দেয়। তো আমি বলতেছি দেখ বাধা পড়তেছে, আমি যাবো না। তো নামে গেছি, এক পর্যায়ে আমি নেমে গেছি, আমি যাবো না। তো ও বলতেছে প্লিজ চল, সামনে একটা গ্রেস ছিল, এই মানে আর একটু ব্যাক হুন্ডাটারে ঠেলে একটু পিছনে নিয়ে আসছি 10-15 মিনিট। তো এখানে হয়ে গেল প্রায় 6:30টার মতো। তো আমি বলতেছি এত সন্ধ্যাবেলা যাওয়ার কোনো মানেই হয় না। তো ও গোয়ার তুমি করে বলতেছে চল প্লিজ চল। তো গেলাম, ওইখানে গেলাম। তো যাইতেছি, রাস্তা ঠিকঠাক করছে, তো ও ড্রাইভ করলো যাওয়ার সময়। তো গেলাম ভালোই। তো ওইখানে গিয়ে আমরা মানে পদ্মার পাড় পৌঁছাইলাম 9টার দিকে। আচ্ছা, 9টা। তো কোনো দোকানপাট নাই, সন্ধ্যাবেলা তো অনেক মানে জনমুখর থাকে। তো যাওয়ার পরে একটা চটপটির দোকান, সেটাও ঘুরাই ফেলতেছে। তো সজীব বললো দোস্ত চলো চটপটি। আমি বললাম না ভাই প্লিজ, দেখা হয়েছে চল এখন চলে যাই। এখন গেল 11টা বাজে, যেতে যেতে 11টা 11:30 বাজে। তো ও মানে খুব জেদ করলো, তো খেলাম চটপটি, খেলাম, খাওয়া শেষ। ও বললো যে একটু স্টে করি। আমি বললাম যে না, ও চটপটির দোকানদারও চলে যাবো, চলো আমরা চলে যাই। এখানে যদি কেউ খুন করে ফালাই রেখে যায়, তো আমাদের 3 ছেলেদের দেখছে বাইক দিয়ে আসতে, তাহলে এটার আমাদের উপরে পড়তে পারে, ভাই চল ঝামেলা করার দরকার নেই, চল চল। তো আসার সময় বললো আমি খুব টায়ার্ড হয়ে গেছি, এত লং মানে রাস্তা চাইনা নিয়ে আসছি, তুই একটু চালা। তো আমি রাজি হইতেছিলাম না, তো রাজি হলাম। কেন জানি রাজি হইলাম, তো আমাদের কানে ইয়ারফোন ছিল, তো ওইটার মধ্যে গান প্লে করা ছিল। তো গান শুনতেছি, একই গান মানে কনভার্টার দিয়া 3 জনের কানে ইয়ারফোনে, জনি, আমি আর সজীবের কানে। তো আমি যাচ্ছি, তো এরকম আসার সময় কোনো প্রবলেম হয় না। যে রাস্তায় আসছি অসংখ্য ব্রিজ পড়ে, ছোট ছোট বড় এরকম। তুমি আসতে আসতে এক টাইমে গিয়ে এরকম একটা উইয়ার্ড সিনের মানে হলাম, ওরা তো কথাবার্তা বলতেছে পিছনে, কানে ইয়ারফোন, কথা বলতেছি, গান শুনতেছি, আমি ড্রাইভ করতেছি। তো আমার বাইকের স্পিড ছিল প্রায় 85 থেকে 90।
ওকে, মিনিমাম স্পিড। তো চলতেছে, ওরা খেয়াল করে নাই, হঠাৎ করে আমি সামনে দেখলাম যে বড় ব্রিজটা দিয়ে চলে আসছি, মানে মিডল পয়েন্টে, যেটা হলো পদ্মার পাড় আর নারায়ণগঞ্জের মিডল পয়েন্টে, মানে রুটের রাস্তা, ওই ব্রিজটা। হঠাৎ মানে অনেক লিসনারই দেখছেন ওই যে এভিল ডেথ ছবিটা, যেমন ওই যে ব্রিজটা ভাঙা বলটায় রড টড সহ মানে ভূখণ্ডিত মানে ডিসকানেক্ট হয়ে আসে রাস্তার মাঝখানে। তো এরকম একটা, আমি তো চিৎকার করে হার্ট ব্রেক করছি, হুন্ডা একদম উল্টায় যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমি তো দেখলাম যে মানে এটা কেমত হয়ে যাওয়ার মতো আমার, এটা কি, আমি আসলাম এটা কি, যাওয়ার সময় ব্রিজটা ভালো করলাম, এখন বলটায় আছে, কি ব্যাপারটা কি। তো ওই দুই বন্ধু দেখে স্ট্রোক করার মতো অবস্থা, মানে কি একটা ভীষণ অবস্থা। তো আমরা চিন্তা করলাম যে খুব খারাপ অবস্থা, এর মধ্যে আমি ভীষণ ঘামাইতেছি, আমি বলতেছি আমার ভালো লাগতেছে না, এনে আমার বাসায় নিয়ে যা, আমার যেন কেমন লাগতেছে, শরীর ঘামাইতেছে আমার, যেটা হয় আর কি আমার সঙ্গে। তো ঘামাইতেছে, এর মধ্যে আমি ওইখানেই মানে 2-3 বার বমি করে ফেললাম। তো আমার অবস্থা, বমি করলে তো মানে এমনি খুব হয়ে যায়, উইক হয়ে যায়। তো আমার নিয়ে ওরা ধইরা ওই সাইডের থেকে ওই যে খালের মতো এখান থেকে একটু পানি হাতে নিয়ে তো মাথায় দিয়ে মাথাটা ঠিক করলো। তো ও বললো ড্রাইভ করতে পারবে, আমি বললাম যে না ড্রাইভ করতে পারবো না, তো তুই ড্রাইভ কর প্লিজ, আমার বাসায় নিয়ে যা, আমার খুব খারাপ লাগতেছে। তো আমি তো অস্থির, আমারে মাঝখানে নিল, পিছনে জনি, সামনে সজি। তো ওরা টার্ন করে একটু সামনে আসতে মানে চাচারে জিজ্ঞেস করলো, মানে পিঠার দোকান এলাকা, উনিও মানে লাটকি চুলা, তো পানি টানি দিয়ে সব অফ করে ফেলতেছে চুলা। তো চাচা যে এখানে নারায়ণগঞ্জ যাওয়ার রাস্তাটা কোন দিকে? ও বলতেছে বাবা তোমরা এখান দিয়ে আসছো, তোমরা তো আরো পিছনে 3-4 কিলো পিছন দিয়ে তোমাদের ওই রাস্তা, আর এই রাস্তাটা তো ভালো না বাবা, এই রাত্রেবেলা এখানে কেউ ভুলেও আসে না, দেখো না যে সামনে একটা ব্রিজ দেখছো, আমি বলার আগেই যে ভাঙ্গা চুরে আছে, সামনে একটা ব্রিজ দেখছো, এটা তো কনস্ট্রাকশন কেউ করতে পারে না, যখনই করে রাত্রে করে রেখে যায় ভাঙ্গা টাঙ্গা এরকম হয়ে থাকে। আর ওইখানে একটা বাসযোগ তলা আছে, ওইখানে কেউ যায় না সন্ধ্যার পরে, মানে 6টার পরে ওই রাস্তা একদম মানে নির্জন হয়ে যায়। তো আমার অবস্থা বেহাল হইতে থাকলো, তো ওরা দ্রুত গতিতে আমার বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে তো আমার অবস্থা খুবই খারাপ। তো আমারে মানে আমাদের পারিবারিক একজন হুজুর আছে আমাদের ওইখানে, ড্রেজার মসজিদ হুজুর, তিনি খুব ভালো, মানে এদিকে পারদর্শী অনেক। তিনি কাছে গেলাম, তিনি বললো যে না তেমন কোনো সমস্যা নাই, আমি যাতে ভয় না পাই। তো উনি আমাকে মানে বলল যে এই তাবিজটা নাও, আর এই তেল পড়াটা তুমি এরকম 14 দিন দিবা, আর এই নদীর পানিটা নাও, এটা গোসল করো, তারপরে একটা টাইম মানে ঠিক হয়ে যায়। তো আমাদের যে মানে ঘটনাগুলো ঘটে মানে ম্যাক্সিমামই এরকম, যে কোনো জায়গায় বিপদ হবে, যেমন জিবরান ভাইয়ের সাথে ঘটে, তিনি বুঝতে পারেন। তো আমারও এরকম কিছু মনে হয় যে আমার ঘাটা একদম ভারী হয়ে যায় কোনো কিছু ঘটার আগে, যেমন আমি যাইতেছি মোবাইলটা হঠাৎ হয়ে গেল, বা বাথরুমে টয়লেটে ঢুকতেছি হঠাৎ লাইটটা ভালো লাগলাম, মানে চালালাম অন হইতেছে না, বা কম্পিউটারটা অফ মানে অন ছিল, নেট চালালাম সারা তো অনেক আছে, হঠাৎ অফ হয়ে গেল আর অন হয়েছে, মানে এই ধরনের উল্টাপাল্টা অনেক কিছু ঘটে। হ্যালো লিসনার্স, ইটস ইউএন। আমি ইউএন নর্থ সাউথ ইউনিভার্সিটির সিএসসি তে পড়ছি। যদিও ইউএন নামে আমাকে কাছের মানুষরা জানে, বাট আমি সামহাউ রিয়েল নামটা বলছি না। এনিওয়েজ, তো আমি আজকে ডিফারেন্ট কাইন্ডের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তবে আমি একটা মজার জিনিস আমার ডিয়ার লিসেনারদেরকে বলে দিতে চাই যে এতদিন তারা ভূত এফএম-এর বিভিন্ন দারুণ দারুণ এক্সপিরিয়েন্স শুনে ভয় পেয়েছেন, রোমাঞ্চিত হয়েছেন, বাট স্বাভাবিকভাবে দেখার সুযোগ হয়নি। বাট আমি আমার এক্সপিরিয়েন্সের একটা প্যারানর্মাল অংশ তাদেরকে দেখার সুযোগ করে দিব। এনিওয়েজ, আমি সরাসরি চলে যাই আমার এক্সপিরিয়েন্সে। আমি যে বাসাটাতে থাকি সেই বাসাটাতে বেশ প্রবলেম আছে, এটা আমাদের এলাকার সবাইও জানে। প্লাস হচ্ছে গিয়ে আমি যে রুমটাতে থাকি, 2 তলাতে থাকি আমি, আমার রুমের 3 তলা এবং নিচতলাও একটা ছেলে থাকে, অন্তর নাম, সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট। এনিওয়েজ, তো ওদের কাছ থেকেও শুনেছি যে ওরাও ব্যাপারগুলো ফেস করে। তো আমি বিভিন্ন ঘটনা ফেস করার মধ্যে আমার একটা ঘটনা খুব ইন্টারেস্টিং, আমি ইন্টারেস্টিংটাই বলতে যাচ্ছি। আমি চাই যে লিসেনাররা আজকে ভয়ের সাথে সাথে একটু মজাও পাক। তো ব্যাপার হচ্ছে এরকম, আমাদের একটা ক্রিকেট টিম আছে, আমরা টিমটা ফর্ম করার পর বেশ কয়েকটা টুর্নামেন্টও খেললাম। দেন একটা সময় ডিসাইড করা হলো যে আমাদের টিমের পার্মানেন্ট একটা জার্সি বানানো হবে। তো যেহেতু আমি টিমের ক্যাপ্টেন, সো আমাকে ডিজাইন করার দায়িত্ব দেওয়া হলো। আর অ্যাজ আমি সারা রাত জাগি, আমি রাত 2টার পরে ডিজাইন করার জন্য বসলাম। সামনে প্লেন একটা সাদা কাগজ, পেন্সিল, রবার এবং কিছু সাইন পেন, কালার সাইন পেন। ওকে, আমি কয়েকটা স্কেচ করলাম, কালারে হাতও দিতে পারিনি, কয়েকটা স্কেচ করলাম, ডিজাইন করলাম, বাট আমার ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল না। দেন আধা ঘন্টার মতো ঘাটাঘাটি করার পরে আমি সব স্কেচগুলো মুছে আমি রুমের সাথে অ্যাটাচ বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে সিম্পল একটা সিগারেট ধরলাম, জাস্ট বোর্ডনেস কাটানোর জন্য। একটা সিগারেট শেষ হতে কতক্ষণই লাগে? 5 মিনিট লাগে। ওকে, জাস্ট 5 মিনিটের মধ্যে আমি ব্যাক করলাম, বাট ইট ওয়াজ সো মাচ প্যারানর্মাল যে আমি 5 মিনিট পর যখন ব্যাক করি
তখন আমি আমার পড়ার টেবিলের সেই ব্ল্যাঙ্ক পেপারে দেখলাম অলরেডি একটা টি শার্ট আঁকা এবং সেটা কালার করা। এবং ব্যাপার হচ্ছে এরকম যে আমি এটা এঁকে যাই নাই, হয়তো এরকমও কেউ মনে করতে পারেন যে আমি নিজের মনের অজান্তে এঁকে গেছি। হ্যাঁ, রাসেল ভাই শুরুতে মনে করেছিলেন এরকম যে আপনি এঁকে গিয়েছিলেন কিনা। কিন্তু জিনিসটা এরকম যে আসলে এঁকে যাওয়া সম্ভব না, কারণ আমি যে কালারগুলো নিয়ে বসেছিলাম আর জার্সিতে যেই দেখ না কেন যেই কালারটা দিয়েছিল সেই কালারের কোনো সাইন পেন বা কালার আমার কাছে ছিল না। কালারটা অ্যাকচুয়ালি নেভি ব্লু। রাসেল ভাই দেখতে পাচ্ছেন আমি আজকে জার্সিটা পরে এসেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি রাসেল ভাইকে জার্সিটা দেখানোর জন্য আমি পরে এসেছি। একপাশে আপনার হচ্ছে লাইট একটু গ্রিন কালার আর মাঝখানে নেভি ব্লু কালার। আমার কাছে নেভি ব্লু কালারের কোনো সাইন পেন বা কালার পেন কিছুই ছিল না। তো যাই হোক, আমার কাছে জিনিসটা ভয়ের চেয়ে বেশি মজা লাগলো। আমার মধ্যে একটা জিদ চাপলো যে এটাই আমাদের টিমের জার্সি হতে হবে, এটা যেভাবেই আসুক। আমি পরের দিন আমার টিমমেটদের দেখালাম, তারা পছন্দ করলো, দেন সেই কাগজটাই আমি জার্সি বানানোর দোকানে দিলাম। এবং বড় করে এখানে আমি অনেককে বলি যে আপনার জার্সির উপরে বড় করে লেখা আছে দ্য স্করপিয়ন্স। হ্যাঁ, দ্য স্করপিয়ন্স, যদিও দ্য স্করপিয়ন্স এটা আমাদের নিজেদেরই নাম ঠিক করা, এটা কেউ লিখে দেয়নি। বা এটা বলে রাখা ভালো যে আমি যে কালার করা জার্সিটা দেখেছিলাম সেটার উপর এই নামটা লেখা ছিল না, জাস্ট খালি কালার দুটোই ছিল এবং ডিজাইনটা ছিল। এনিওয়েজ, তো আমি তারপরে দোকান থেকে সেই কাগজটাই দিয়েছি, দোকানদার জার্সি করলো, আমরা সবাই জার্সি পেলাম, ওকে ফাইন, পড়া শুরু করলাম। আমার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, আমি আশা করছিলাম যে দুইটার একটা হবে, অশুভ বা শুভ। হয়তো এই জার্সি পরে আমার টিম রেগুলারলি হারবে অথবা এই জার্সি পরে আমার টিম রেগুলারলি জিতবে, ঠিক আছে। কিন্তু এরকম কিছু হয়নি, যেহেতু এটা ফিল্ম না। তো বাস্তবে দেখা গেছে যে নর্মাল ব্যাপারই ঘটছে, আমরা জিতছি হারছি এরকমই ঘটছে। তো তারপরে ব্যাপার হলো, আমি ওই কাগজটা ডিজাইন করা যে কাগজটা আমি পেয়েছিলাম সেই কাগজটা আমি আমার পড়ার টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছিলাম তালা মেরে, এবং ওই ড্রয়ারে আমার সব পার্সোনাল জিনিস থাকে তালা মারা, এবং চাবিটা অনলি আমার কাছে থাকে। বাট এই জিনিসটা আমার মাথা থেকে যাচ্ছিল না যে কিভাবে আসলো। টু বি অনেস্ট, আমি ভূতে বিশ্বাস করি না, দ্যাটস ওয়াই আমার মাথা থেকে খালি এটাই বেরোচ্ছিল আমি একটা সাইন্টিফিক ব্যাখ্যা চাই যে কেন এই ডিজাইনটা আসলো, কালারটা আসলো। ওকে ফাইন, আমার এটা মাথায় সবসময় ঘুরতো। দেন অ্যাপ্রক্সিমেটলি 5-6 দিন পর হঠাৎ একদিন আমি চিন্তা করলাম যে আমি কাগজটা আবার বের করব, এবং বের করে আবার ভালো মতো একটু মনোযোগ দিয়ে খুঁচায় দেখার চেষ্টা করবো যে কিছু বের করতে পারি কিনা সাইন্টিফিক্যাল। ওকে, তালাটা খুললাম, কাগজটা খুললাম, বাট দ্যাট ওয়াজ অ্যানাদার প্যারানর্মাল থিং যে কাগজটা ছিল পুরাই ব্ল্যাঙ্ক, একেবারে সাদা। সেই কাগজটা এখনো আমার মাথায় আছে। অসমাপ্ত কাজ ছিল সেটাও নাই, সেই অসমাপ্ত কাজটাও নেই, পুরাই সাদা একটা পেজ, এবং ওই ড্রয়ার আমি ছাড়া কেউ খোলার কথা না, এবং ওইটা তালা মারা একটা ড্রয়ার, এবং কাগজটা সেম, কিন্তু কালার করা একটা জিনিস, এটা তো পেন্সিল আঁকা জিনিস না যে রবার দিয়ে মুছে ফেললাম। কালার করা একটা জিনিস কিন্তু পুরো সাদা করা সহজ না। তো জিনিসটা দেখে আমি খুবই, এরকম কি হতে পারে যে ওইটা নিয়ে কেউ অন্য জায়গায় ওই জায়গায় একটা ওই কাগজটা রেখে গেছে, মানে আপনি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, কারণ হচ্ছে আমি কিন্তু ওইটার পর থেকে ড্রয়ারটা খুলিই নেই, আমার খোলার প্রয়োজন পড়েনি। আমি জাস্ট ওটা রাখার পরে সেকেন্ড টাইম ড্রয়ারটা ওই দিনই খুলেছিলাম, এরকম। তো এরকম আর কি, তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সাদা হয়ে গেছে। যাই হোক, তো তারপরে এই জিনিসটাতে আমি খুবই অবাক হলাম, এবং এটারও কোনো এই মিস্ট্রির ব্যাখ্যা আমি পাইনি। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি যে এই ঘটনা আমি কাউকে বলিনি, আমার টিমমেটদেরকেও বলিনি, কারণ হয়তোবা তারা চিন্তা করতো না, আরে ভাই এরকম ভুতুরে জার্সি পরে খেলবো না, ঠিক আছে। তো এরকম আমি আমার টিমমেটদের কাউকে বলি না, এবং শিওর যে আজকে আমি যে বলে দিলাম আমার টিমমেটরা ডেফিনেটলি কালকে আমার কঠিন ভাবে ধরবে যে আগে বলস নাই কেন। বরিশালের তখন আমাদের বাসা বরিশাল মুসলিম ক্রসিং রোড ছিল, তো তখন আমি ক্লাস 7-8 পড়ি, এবং আমরা বিকালবেলা প্রতিদিন ওখানে গুরুস্থানে আড্ডা দিতাম। তো ওই বয়সে আড্ডা, এবং মানে ওই সময় যে মানে ওই সময়কার যে টপিক গুলো থাকে ওগুলো নিয়ে আড্ডা দিতাম আর কি খুব। তো আমরা একটা রেগুলার একটা কবরই বসতাম প্রতিদিন। তো কবরটা 4টা পিলার আলা, 4জন 4টা পিলারে হেলান দিয়ে বসে রিল্যাক্স হয়ে বসে আড্ডা দিতাম। তো একদিন আসতেছি আড্ডা দিতে, আমি আমার সাথে আরেক ফ্রেন্ড। তো আসার সময় দেখলাম যে একটা কবরের, মানে আমাদের ওই পার্টিকুলার কবরটাতে না, অন্য একটা কবরে যে একটা খুলির মতো কি যেন দেখা যাচ্ছে সাদা। তো আমি বললাম যে দেখি তো জিনিসটা কি, এটা নাড়া দিলাম, দেখলাম যে একটা মানুষের মাথার খুলি। ওকে, তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে জিনিসটা আমি চাই। আচ্ছা, ও অবাক আমার দিকে তাকালো যে তুই খুলি দিয়ে কি করবি। তো আমি বললাম যে না, জিনিসটা আমার ভালো লাগছে, ইটস কোয়াইট ইন্টারেস্টিং, ঠিক আছে। তো আমি এটা বলতে চাই যে মিথুন ভাইয়ের মধ্যে এই টাইপের কিছু অস্বাভাবিক ব্যাপার আছে, লিসেনার্স, অবাক হওয়ার কিছু নেই। তার মধ্যে এই টাইপের কিছু পাগলামি আছে যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমার লাগবে, তিনি এরকমই। ওকে, আপনি ওকে, দেন আমার ফ্রেন্ড আমাকে বারবার বাধা দিচ্ছিল যে তুই এটা নিয়ে কি করবি। আমি বললাম না, আমার কাছে ভালো লাগছে। এনিওয়ে, তারপর আমি ওকে দাঁড় করে বললাম তুই দাঁড়া, আমি আসতেছি। তারপর আমি দৌড়িয়ে একটা দোকান থেকে একটা নীল রঙের একটা পলিথিন, আমার এখন মনে আছে, পলিথিনে করে খুলিটা এনে খুলিটা পলিথিনের ভিতরে ঢুকালাম, এবং ও আমাকে হাত দিয়ে টাচ করতে যায়নি, একটা লাঠি দিয়ে কি করে ঢুকাইছি আর কি। তো ঢুকানোর পরে তো আমরা আড্ডা দিচ্ছি অ্যাজ ইউজুয়াল, এবং আমার অন্যান্য ফ্রেন্ডরা আসলো। আসার পরে ও বললো যে মিথুন আজকে একটা
পাগলামি করছে, একটা খুলি নিয়ে ও নাকি নিয়ে যাবে, ঠিক আছে। তো আমার ওরা জিজ্ঞেস করলো তুই কি করবি, আমি কি করবো জানি না, কিন্তু জিনিসটা আমার ভালো লাগছে এবং আমি নিব। তো দেন আমি জিনিসটা নিয়ে এখন মানে সন্ধ্যার সময় আড্ডা শেষ বাসায় ফিরবো, তখন চিন্তা করলাম যে খুলি নিয়ে বাসায় ফেরাটা আসলে মানে উচিত হবে না, এটা বাপ মা বা কেউই জিনিসটা মেনে নিবে না, মানে ছেলে ঘরে ফিরছে খুলি হাতে, সেটাই। তো আমি করলাম কি, আমার কাজিন ছিল নাহিদ, তো ওর মানে ওর বাসা ছিল মানে ফ্যামিলি নিচতলা থাকতো, ও দোতলা আলাদা একটা রুমে থাকতো। তো আমি খুলটা নিয়ে ওর কাছে চলে গেলাম, যে ওর কাছে বললাম যে আমি একটা জিনিস আনছি, জিনিসটা তোর কাছে রাখতে হবে। কি? আমি এটা মানুষের মাথা খুলি। কি? আমি একটা মাথার খুলি। তুই কোথায় পেলি? আমি গোরস্থান থেকে নিয়ে আসলাম। তুই গোরস্থান তুই আনছিস কেন? আনছি, জিনিসটা আমার কাছে ভালো লাগে, তুই রাখ, আমি কালকে এটা ওয়াশ টোয়াশ করে ই করবো, সমস্যা নেই। এখন জিনিসটা আমি এখন নিয়ে বাসায় ফিরতে পারতেছি না, তুই বুঝতে পারছিস যে বাসায় গেলে কি হয়, তোর তো একা থাকিস, তোকে কেউ মানে এই জিনিসটার জন্য মানে জিজ্ঞেস করতে পারবে না। তো প্রথম রাজি হয়নি, আমি বহুত রিকোয়েস্ট করে ওকে ম্যানেজ করলাম, এবং ওর একটা কাবার্ড ছিল, কাবার্ডের ভিতর রেখে আসছি। তো ও যাওয়ার সময় বললো যে না, জিনিসটা ঠিক হচ্ছে না, এটা তুই নিয়ে যা। তারপর আমি বহুত কষ্ট ওকে ম্যানেজ করলাম। তো আমি ফিরে আসলাম, তো পরদিন সকালবেলা, অনেক সকালবেলা ও চলে আসলো আমার বাসায়। কি হয়েছে? চল আমার সাথে। কি হয়েছে কি? না তুই চল দেখবি। গেলাম, তারপর যাওয়ার পরে ও বললো যে এটা নিয়ে এখনই তুই তোর যেখানে খুশি নিয়ে যা, আমার এখানে রাখবি না। আমি কেন, প্রবলেম হোয়াটস রং উইথ ইট, মাথার খুলি তো, তোকে তো কামড় দিবে না। তো বললো যে না, এটা আমার প্রবলেম হয়েছে। কি প্রবলেম? তো এটা রাখছি, আমি রাখার পর পড়তে পড়ছি, তখন সমস্যা নেই, লাইটের অফ করে যখন নেয় তখন তো ভয় পায় না নিশ্চয়ই, মানে ভয় পায় নাই, বাট একটু মানে শেখি ছিল জিনিসটা নিয়ে, যে এটা মাথার খুলি কবর থেকে নিয়ে আসছে। তো আমি ও বললো যে যাই হোক, আমরা কোথায় ছিলাম, যে ওরে দিলাম, যে তো বললো যে আমার রাতে যখন পড়ছি তখন প্রবলেম নেই, যখন শুয়েছি, আমার শোয়ার পর ওইটার ভিতরে এক ধরনের স্ট্রেঞ্জ টাইপ অফ সাউন্ড শোনা যাচ্ছিল। সাউন্ডটা আমি বললাম কিরকম? ও বললো যে একজন মানুষ মানে যেরকম সাউন্ড হবে, ওরকম। ইটস ফানি, এটা কিছুতেই সম্ভব না। বললো যে ফানি হোক যাই হোক, আমি এটা রাখতে পারবো না, তুমি এটা নিয়ে যাও। তো আমি করলাম কি, তো পলিথিনটা নিয়ে আসলাম এবং অ্যাজ ইউজুয়াল বাসায় ফিরলাম না, এবং আমাকে জিনিসটা বহু কষ্টে গোরস্থানে ফেলে আসতে হলো। তো ঘটনাটা এখানে শেষ হতে পারতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ এরপর থেকে ওর একটা প্রবলেম হলো যে ও প্রায় ওই শব্দটা শুনতো ওই কাবার্ডের ভিতর থেকে। তো লাইটের জ্বালাতো, প্রায় ইটি করতো, তো কাবার্ড খুলতো, শব্দ অফ হয়ে যেত, কিন্তু লাইটের অফ করলে মাঝে মাঝে শুনতো, রেগুলার না, মাঝে মাঝে হতো এই জিনিসটা। তো পরবর্তীতে ও শেষ পর্যন্ত ওর রুমটা ছাড়তে বাধ্য হয়েছে, ও নিচে এসে ওর ফ্যামিলির সাথে থাকতে হয়েছে আর কি। আর আরেকটা প্রবলেম হয়েছে, সেটাও ওর হয়েছে। প্রবলেমটা হলো যে ও নাকি এরপরে একটা স্বপ্নে দেখতো প্রায়, যে এক লোক আসতো ওর কাছে, সাদা একটা চাদর গায়ে জড়ানো, লুঙ্গি পরা, এবং স্বপ্নের ও প্রায় দেখতো যে লোকটার মাথায় কোনো চুল ছিল না, ভুরু ছিল না, মানে কোনো চুল নাই, দাড়ি নাই, কিছু নেই। এবং এসে বলতো যে কাজটা ঠিক করোনি। চুল, ভ্রু বা দাড়ি কোনো কিছু নেই, একদম মানে চামড়ার একটা মুখ। তো কাজটা ঠিক করোনি। তো আমার কাছে যখন বললো যে এরকম একটা সময়, দেখ এটা তোর ভিতরে একজন অপরাধ বোধ আছে, এই জিনিসটা রাখছিস বা গিলটি ফিলিং থেকে হচ্ছে হয়তো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো কিন্তু ও জিনিসটা কিছুদিন পরপরই দেখতো। তো আমার কাছে বলতো যে তোর জন্য এই অবস্থা। আমি বললাম যে তুই জিনিসটা পাত্তা দিস না, এটা জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, এটা মাথায় রাখার মতো কিছু না। তো শেষ পর্যন্ত জিনিসটা ওর অনেকদিন ক্যারি অন করছিল, এবং আস্তে আস্তে জিনিসটা এখন অনেক ঠিক হয়ে গেছে। আমার ওই কাজিন এখন সুইডেন আছে, স্কলারশিপ নিয়ে চলে গেছে, সুইডেনে আছে।